ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৩৮। চৌধুরী নিকেতনে সেই রাজকীয় ফটকের সামনে তখন যুদ্ধংদেহী এক পরিবেশ। মেক্সিকো থেকে আসা ওই রহস্যময় ফোন কলের পর জাভিয়ানের চোয়াল পাথরের মতো শক্ত হয়ে আছে। সেখানে বড় কোনো গ্যাংওয়ার বা ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে, যার পরিস্থিতি এতটাই ঘোলাটে যে জাভিয়ানের সেখানে থাকাটা এখন জীবন মৃত্যুর প্রশ্ন। কিন্তু ঠিক এয়ারপোর্টে রওনা হওয়ার আগ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক বিপত্তি। জাভিয়ানের অন্য এক সেক্রেটারি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে জানালো, স্যার, একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তানমি ম্যামের ভিসার পেপারে একটা লিগ্যাল এরর ধরা পড়েছে। নর্মাল কমার্শিয়াল ফ্লাইটে এই মুহূর্তে ওনার যাওয়া ইম্পসিবল। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেতে অন্তত 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যাবে। জাভিয়ান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের ওপর সজোরে এক ঘুষি মারল। একদিকে তার হাতে একদম সময় নেই, অন্যদিকে তানবিকে এই অবস্থায় বাংলাদেশে ফেলে যাওয়া মানে তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া। মেইলস্ট্রম কোথায় আছে সে জানে না, তবে যে কোনো সময় সবল মারার জন্য ওত পেতে আছে। এক মুহূর্তকাল ভাবল জাভিয়ান, তারপর বরফ শীতল গলায় চূড়ান্ত সিদ্ধান্ত জানালো, ক্যান্সেলস অল কমার্শিয়াল টিকিটস। আমার পার্সোনাল প্রাইভেট জেট রেডি করতে বলো রাইট নাও। মিনিট দশকের মধ্যেই খবর এলো রানওয়েতে ছোট জেটটি উড্ডয়নের জন্য প্রস্তুত। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। এই লাক্সারি জেটটি আকারে বেশ ছোট। পাইলট আর কো পাইলট বাদে সেখানে মাত্র দুজনের বসার জায়গা আছে। অর্থাৎ জাভিয়ান আর তানভি ছাড়া তৃতীয় আর কোনো সেখানে তিল ধারণের সুযোগ নেই। রানওয়েতে জেটের ইঞ্জিনের বিকট গর্জন তখন চারপাশ কাঁপিয়ে দিচ্ছে। জাভিয়ান লুসিয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, লুসিয়া, তোকে আজ এখানেই থাকতে হবে। জেটে একদমই জায়গা নেই। আমি আগে তানবিকে নিয়ে মেক্সিকোতে সেটেল হই। কালকের মধ্যে বড় বিমান পাঠিয়ে দেয়া হবে তোর জন্য। ততক্ষণ তুই চৌধুরী নিকেতনেই থাক। গ্র্যান্ডমা আর আমার পার্সোনাল গার্ডরা সারাক্ষণ তোর আশেপাশেই থাকবে। লুসিয়া প্রথমে একটু থতমত খেয়ে গেল। সে ভাবতেও পারেনি এমন একটা আকস্মিক বিচ্ছেদ ঘটবে। কিন্তু পরক্ষণেই তার মনের ভেতরে এক পৈশাসিক আনন্দের ঝিলিক খেলে গেল। জাভিয়ান নেই মানে সে আজ পুরোপুরি মুক্ত। কড়ার নজরদারি থাকলেও জাভিয়ানের ওই খনিদৃষ্টির শাসন এখন 1000 মাইল দূরে থাকবে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে সে আরও অন্তত একটা রাত সময় পাচ্ছে ফারহানের সাথে সেই অপূর্ণ কাজটা শেষ করার জন্য। লুসিয়া ঠোঁটের কোণে হাসি চেপে মেকি বিষাদ নিয়ে বলল, ঠিক আছে জাভি ব্রো, আমি ম্যানেজ করে নেব। তুমি তানভিকে নিয়ে সাবধানে পৌঁছাও। তানভি তখনও কাঁদতে কাঁদতে বলল, বাবা মায়ের সাথে আরেকবার দেখা করে যেতে পারবো না। জাভিয়ান, প্লিজ একটা ব্যবস্থা করুন। জাভিয়ান কোনো কথা না বাড়িয়ে তানভির কোমর জড়িয়ে ধরল। প্রায় পাঁচকোলা করে তাকে জেটের সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, সময় নেই জিন্নিয়া, আবহাওয়া খারাপ হচ্ছে। আমাদের এখনই টেক অফ করতে হবে, চলো। জেটের ভারী দরজা যখন সজোরে বন্ধ হয়ে গেল, লুসিয়া রানওয়েতে দাঁড়িয়ে দেখল সেই রূপালি টানাওয়ালা আকাশযানটি ধোঁয়া উড়িয়ে নীল আকাশে মিশে যাচ্ছে। তার চোখে তখন জয়ের নেশা। বিড়বিড় করে সে বলল, যাও যাবি ব্রো, এবার মাঠ একদম ফাঁকা। ফারহান রেহমান, কাল রাতে তো দাদিমার ভয়ে ইঁদুরের মতো পালিয়েছিলে, আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? জেটের ভেতরে পরিবেশটা একদম অন্যরকম। রাজকীয় ইন্টেরিয়র, মৃদু নীল আলো, আর জানালার ওপারে শুধুই পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা। জাভিয়ান তানবিকে নিজের কোলের উপর টেনে বসালো। তানবি তখনও জানালার বাইরে তাকিয়ে বাবার জন্য ফুঁপিয়ে কাঁদছে। জাভিয়ান তানবির চিবুকটা আঙুল দিয়ে আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখে তখন এক আদেম তৃষ্ণা আর একাধিপত্য। সে খুব শান্ত কিন্তু ভয়ানক গম্ভীর স্বরে বলল, কাঁদছো কেন জিনিয়া? বাবা মা নেই তো কি হয়েছে? আমি তো আছি তোমার কাছে। এটা কি যথেষ্ট নয়? তানভি জাভিয়ানের বুকের সেই পরিচিত উত্তাপ অনুভব করতে পারছে। মেঘের ওপরের এই নির্জনতায় জাভিয়ানের ভালোবাসা যেন আরও বেশি উন্মত্ত আর বেপরোয়া হয়ে উঠল। সে তানভির ঘাড়ের কাছে মুখ গুজল, আর তানভি এক অজানা শিহরণে শিউরে উঠে জাভিয়ানের শার্ট শক্ত করে খামচে ধরল। এদিকে চৌধুরী নিকেতনে ফিরে লুসিয়া নিজের রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার কানে এখনও জেটের ইঞ্জিনের সেই একটানা আওয়াজ বাজছে। সে সিলিংয়ের দিকে তাকিয়ে বারবার গতরাতের সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলোর কথা ভাবছে। ঠিক যখন সে ফারহানকে হ্যান্ডকাপ দিয়ে বিছানার সাথে আটকে ফেলেছিল, যখন ফারহানের সেই পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস তার নাকে আসছিল, তখনই ঘটেছিল ওই চরম বিভ্রাট। দাদির সেই কড়া কণ্ঠস্বর আর দরজায় টোকা দেওয়ার শব্দে ফারহান যেন মুহূর্তে পাথর হয়ে গিয়েছিল। দাদি যখন ওপাশ থেকে বলে উঠলেন, 1 ঘন্টা তো হয়ে গেল দিদু, ছেলেটাকে বিদায় কর, বাড়ির মান সম্মানের কথা ভাবিস।
তখন লুসিয়ার মনে হয়েছিল সব মাটি হয়ে গেল। ফারহান আতঙ্কে আর অপমানে এতটাই কুঁকড়ে গিয়েছিল যে সে লুসিয়াকে ইশারায় হ্যান্ডকাপ খুলে দিতে বলেছিল। লুসিয়াও নিরুপায় হয়ে কাঁপা কাঁপা হাতে চাপি ঘুরিয়েছিল। ফারহান মুক্তি পাওয়া মাত্রই এক মুহূর্ত দেরি করেনি। জানালার ওপার দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে সে পাঁচিল টপকে উধাও হয়ে গিয়েছিল। লুসিয়া জানালার পাশে দাঁড়িয়ে শুধু তার মিলিয়ে যাওয়া ছায়াটার দিকে বিষণ্ণ চোখে তাকিয়েছিল। সেই অপূর্ণ চুম্বনের তৃষ্ণা আর ফারহানের শরীরের উত্তাপ এখনও লুসিয়ার মনে বিষের মতো বিচ্ছে। লুসিয়া বিছানায় পড়ে থাকা বালিশটা গায়ের জোরে জাপটে ধরল। সে মনে মনে হাসল। ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। একদিনের জন্য ভিসা পাওয়া গেল না বলেই তো আজ জাভিব্রো আমাকে এখানে ফেলে গেল। আজ আমাদের মাঝে দোদুল্যমান কোনো দেয়াল নেই। গ্রান্ডমা নিশ্চয়ই রোজ রোজ রাত জেগে পাহারা দেবেন না। লুসি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে নিল। তার চোখে তখন একরোখা জেদ। সে তার ফোনটা তুলে নিয়ে দ্রুত ফারহানকে মেসেজ টাইপ করতে শুরু করলো। সূর্য তখন ডুবু মেঘের পাহাড়ের গায়ে লেগেছে সিঁদুরে আভা। প্রাইভেট জেটের জানালার কাছ দিয়ে বাইরে তাকালে মনে হয় কোনো শিল্পী মনের মাধুরী মিশিয়ে দিগন্ত জুড়ে সোনালি আর বেগুনি রঙের খেলা খেলছে। নিচে তাকালে দেখা যায় সাদা মেঘের ভেলা পেঁজা তুলো সমুদ্রের মতোই, যার ওপর দিয়ে জেটটা নিঃশব্দে ভেসে চলেছে। তানভি অপলক দৃষ্টিতে বাইরের এই অপার্থিব সৌন্দর্য দেখছিল। তার সব বিষণ্ণতা আর উৎকণ্ঠা এই মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সে মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, সুবহানাল্লাহ, এখান থেকে আকাশটা দেখতে যদি এতই সুন্দর হয় তবে হ্যাভেন দেখতে কেমন হবে। তানভীর কথা শেষ হওয়ার আগেই জাভিয়ান তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। জেটের কাস্টমাইজড কনভার্টিবল বেডটি তখন পুরোপুরি প্রস্তুত। জাভিয়ান অত্যন্ত ক্ষিপ্রতায় তানভীকে সেই নরম বিছানায় চেপে ধরল। তানভী অপ্রস্তুত হয়ে জাভিয়ানের প্রশস্ত কাঁধ খামচে ধরল। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। জাভিয়ান তানভীর খুব কাছে মুখ নামিয়ে আনলো। তার চোখে তখন এক নেশা আর তীব্র দখলদারিত্ব স্পষ্ট। সে তার সেই সিগনেচার হাস্কি টোনে, অর্থাৎ ফিসফিসে অথচ গম্ভীর গলায় বলল, নাও বিহোল্ড ইয়োর হ্যাভেন জিনিয়া। এখন তোমার স্বর্গকে দেখে নাও জিনিয়া। জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস তানভীর ঠোঁটে আছড়ে পড়ছে। তানভী বুঝতে পারল জাভিয়ান তাকে বোঝাতে চাইছে যে এই মুহূর্তে জাভিয়ানের বাহুবন্দী হয় তার জন্য স্বর্গ। জাভিয়ানের চোখের সেই প্রখর চাহনি তানভীর শরীরের প্রতিটি রন্ধে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। বাইরে মেঘের রাজ্যে গোধূলির আলো ম্লান হয়ে আসতে, আর জেটের ভেতরে জাভিয়ানের ভালোবাসা যেন এক উত্তাল সমুদ্রের মতো তানভীকে গ্রাস করতে শুরু করলো। জেটের কাস্টমাইজ কনভার্টিবল ব্রেডের নরম গদিতে জাভিয়ানের ভারী শরীরের নিচে তানভী তখন পুরোপুরি বন্দি। জাভিয়ানের চোখের ওই তীব্র চাহনি আর হাসকি টোন তানভীর সারা শরীরে এক অজানা কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে পাইলটদের কথা মনে পড়তেই তানভী ছটফট করে উঠল। সে জাভিয়ানের প্রশস্ত বুক দুহাতে ঠেলে দূরে সরানোর ব্যর্থ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, আরে কি করছেন কি? ছাড়ুন, সামনে পাইলট আছে, ওনারা দেখে ফেললে কি ভাববে? জাভিয়ান তানভীর ভয়টাকে উপভোগ করতে লাগলো। সে তার ঠোঁটের কোণে সেই বাঁকার আত্মবিশ্বাসী হাসিটা ঝুলিয়ে রাখলো। তানভীর কানের লতি আলতো করে ছুঁয়ে সে নিচু স্বরে বলল, থাকুক ওরা, আমার এই প্রাইভেট জেটে আমার পারমিশন ছাড়া কারো ঘাড় ঘুরিয়ে তাকানোর সাহস নেই। জিনিয়া, এই কয়েক হাজার ফিট ওপরে এখন শুধু আমার আইন চলবে। তানভী এবার রেগে গিয়ে ভ্রু কুঁচকালো। জাভিয়ানের এই বেপরোয়া স্বভাব তাকে একদিকে যেমন টানে অন্যদিকে তেমন ভড়কে দেয়। সে জাভিয়ানের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে রাগী অথচ আদরে গলায় বলে উঠল, হোয়াট ডু অ্যাকচুয়ালি ওয়ান্ট, বদমাইশ লোক। জাভিয়ান থামল না। সে তানভীর দুই হাত মাথার ওপরে তুলে ধরে বিছানার সাথে চেপে ধরল। তার মুখটা তানভীর মুখমণ্ডলের এত কাছে নিয়ে এলো যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁয়ে যাচ্ছে। জাভিয়ান তার গম্ভীর আর নেশাক্ত গলায় কবিতার মতো করে বিড়বিড় করল, আই ওয়ানা বি ইয়োর শ্যাডো, আই ওয়ানা বি ইয়োর লাইট, আই ওয়ানা কিপ ইউ ব্রেথলেস এভরি সিঙ্গেল নাইট। আমি হতে চাই তোমার ছায়া, আমি হতে চাই তোমার আলো, তোমাকে শ্বাসরুদ্ধকর ভালোবাসায় ডুবিয়ে রাখতে চাই প্রতিটি রাতে। তানভী স্তব্ধ হয়ে গেল। জাভিয়ানের এই কাব্যিক অথচ তীব্র দখলদারিত্ব তাকে পুরোপুরি নিশ্চুপ করে দিল। জেটের বাইরে তখন গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে গিয়ে গাঢ় অন্ধকার নামছে, আর ভেতরে জাভিয়ানের ভালোবাসা যেন এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়। তানভী বুঝতে পারল এই বদমাইশ লোকটার হাত থেকে পালানোর কোনো পথ আজ এই মেঘের রাজ্যে নেই।
জেটের ভেতর জাভিয়ান আর তানভীর সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো যখন এক অন্য উচ্চতায় পৌঁছাচ্ছে, তখন হাজার মাইল নিচে চৌধুরী নিকেতনের নিস্তব্ধ ঘরে লুসিয়ার ফোনটা আচমকা কেঁপে উঠল। স্ক্রিনে ফারহান নামটা দেখে লুসিয়ার হৃৎপিণ্ড যেন এক লাফে গলায় চলে এলো। সে দ্রুত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারহানের গম্ভীর আর কিছুটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। আজ ফারহানের গলা স্বরটা প্রতিদিনের মতো শান্ত নয়, বরং তাতে এক অদ্ভুত অস্থিরতা আর তীব্রতা মিশে আছে। লুসিয়া, তুমি এখন কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। ফারহান সরাসরি কাজের কথা এলো। লুসিয়া খুশিতে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, ফারহান, আমি তো তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। তুমি শোনো, জাভি ব্রো আর তানবি মেক্সিকোর পথে রওনা দিয়েছে। বাড়িতে এখন কেউ নেই, শুধু গ্র্যান্ডমা ঘুমাচ্ছেন। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওপাশ থেকে ফারহান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে একরাশ বিস্ময় আর অভিমান ঝরে পড়ল। কি বললে? তানবি চলে গেছে? আমাকে আগে বলনি কেন? আমার বোনটা দেশ ছেড়ে চলে গেল আর আমি জানলামও না। লুসি একটু আমতা আমতা করে বলল, আসলে সব এত হুট করে হয়েছে যে আমি বলার সুযোগই পাইনি ফারহান। জাভিব্র কাউকে কিছু বলার সময় দেয়নি। এখন ওসব বাদ দাও, তুমি চৌধুরী নিকেতনে আসো, আমরা অনেক কথা বলবো। না, ফারহান ধীর গলায় বলল, আমি বাইরে দেখা করতে চাই। তুমি গুলশানের পার্কে চলে আসো, আমি অপেক্ষা করছি। লুসিয়া অবাক হলো। ফারহানের গলার সুর আজ বড্ড অন্যরকম লাগছে। তবে এসব ভাবনা মাথা থেকে সরিয়ে লুসিয়া আয়নায় নিজের পিচ রঙের পাতলা স্কার্ট ড্রেসটার দিকে তাকালো। তার উপর একটা লম্বা চাদর জড়িয়ে নিয়ে সে ফিসফিস করে বলল, ঠিক আছে ফারহান, আমি আসছি, কিন্তু মনে রেখো, আজ যদি তুমি আমাকে ছেড়ে পালানোর চেষ্টা করো, তবে আমি তোমাকে শাস্তি দেব। ফারহান কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। লুসিয়া দ্রুত পা ফেলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। গুলশানের সেই নিরিবিলি পার্কটি তখন রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। ল্যাম্পপোস্টের হালকা হলুদ আলোয় পার্কের বেঞ্চ আর গাছগুলো এক মায়াবী রূপ নিয়েছে। লুসিয়া অনেকটা ঝুঁকি নিয়ে চৌধুরী নিকেতন থেকে বেরিয়ে এসেছে। দূর থেকে ফারহানের লম্বা অবয়বটা দেখতেই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। লুসিয়া পা টিপে টিপে এগিয়ে গিয়ে পেছন থেকে শক্ত করে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহানের পিঠে মুখ গুজে সে আবেশে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি তোমাকে কতটা মিস করেছি জানো ফারহান। থ্যাংক গড একদিনের জন্য ভিসা পাওয়া গেল, না হলে তো আমি মেক্সিকোতে এখন যাইনি। আমি আর 2 দিন তোমার কাছে থাকতে পারবো। লুসিয়া আশা করেছিল ফারহান হয়তো ঘুরে তাকে কাছে টেনে নেবে, কিন্তু ঘটল উল্টোটা। ফারহান অত্যন্ত রুক্ষভাবে লুসিয়ার হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে দিল। সে ঘুরে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে তখন আগ্নেয়গিরির মতো রাগ। ফারহানের চোয়াল শক্ত হয়ে আছে আর নিঃশ্বাস পড়ছে দ্রুত। লুসিয়া থতমত খেয়ে গেল। ফারহানের এই রুদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। সে কিছুটা আন্দাজ করতে পেরে ঘাবড়ে গিয়ে নিচু স্বরে বলল, ফারহান, তুমি কি আমার উপর রেগে আছো? সরি, আমি জানি তোমার রাগ হওয়ার কথা। তানভি যেভাবে হুট করে মেক্সিকোর পথে রওনা দিবে সেটা আমি আসলে আগে থেকে জানতাম না, তাই তোমাকে বলার সুযোগই পাইনি। ফারহান এবার এক কদম এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন বরফের মতো শীতল অথচ তীক্ষ্ণ। সুযোগ পাওনি লুসিয়া, নাকি সুযোগ নিতে চেয়েছো? আমার একমাত্র বোনটা দেশ ছেড়ে চলে গেল। আমি দূর থেকে অন্তত ওকে একবার দেখতে পারতাম, আর তুমি সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। লুসিয়া প্রতিবাদ করতে চাইল, আরে জাভিব্রত কাউকে সময় দেয়নি। ফারহানের চোখ দুটো এখন লাল হয়ে উঠেছে। সে লুসিয়ার কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো লুসিয়া, নাকি এটা তোমার কোনো জেদ? তানবীর চলে যাওয়াটা তোমার কাছে জাস্ট একটা সুযোগ, কারণ জাভিয়ানও থাকবে না, আর যাতে তুমি আমার কাছে আসতে পারো। তোমার এই স্বার্থপরতা দেখে আমার ঘৃণা হচ্ছে। লুসিয়া স্তব্ধ হয়ে ফারহানের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল টলমল করছে। সে ভাবতেও পারেনি ফারহান তাকে এভাবে ভুল বুঝবে। গুলশানের সেই নিঝুম পার্কের স্তব্ধতা ভেঙে ফারহানের কণ্ঠস্বর এবার আরও বজ্রপাতের মতো ফেটে পড়ল। লুসিয়া তার কাঁধে ফারহানের হাতে শক্ত বাঁধন অনুভব করতে পারছে, যা যন্ত্রণার চেয়েও বেশি অপমানের। ফারহানের চোখের সেই চেনা মায়া আজ উধাও। সেখানে কেবল জ্বলছে ধিকি ধিকি ঘৃণা আর বিশ্বাসঘাতকতার আগুন। ফারহান লুসিয়াকে সজোরে একটা ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠল, তুমি আর কত কি লুকিয়েছো আমার কাছে লুসিয়া? মিথ্যার উপর ভিত্তি করে এই ভালোবাসার নাটক আর কতদিন চালাবে? মেক্সিকোতে থাকতে তুমি আমায় বুকে বলেছিলে যে আমার বোন নিরাপদে বাংলাদেশে পৌঁছে গেছে, অথচ সত্যিটা কি ছিল? তানভি তখন মেইলস্টোমে নরকে বন্দি ছিল। লুসিয়া পাথরের মতো জমে গেল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না।
ফারহান থামল না, তার গলার স্বর আরও তীক্ষ্ণ হয়ে উঠল। ওই মাফিয়া যে সেদিন তোমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল, সে তোমার নিজের ভাই, তোমার আপন ভাই আমার বোনের সাথে এমন জানোয়ারের মতো আচরণ করলো কিভাবে লুসিয়া? তাকে বন্দি করে রাখা, তাকে আতঙ্কিত করা, এসবের পেছনে তোমারও কি সাই ছিল না? তুমি জানতে সবটা, কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। কেন জানো? কারণ মেলস্ট্রম তোমার ভাই ছিল। ভাইয়ের অপরাধ ঢাকতে তুমি আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ। লুসিয়া স্তব্ধ হয়ে গেল, তার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে আর্তনাদ করে বলতে চাইল, ফারহান শোনো, আমি তখন নিরুপায় ছিলাম। ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস মেক্সিকোতে কারো ছিল না। মিথ্যে কথা। ফারহান এক ধাক্কায় লুসিয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, তবে আমার বোনের বিপদে তুমি চুপ করে থাকতে পারতে না। ভালোবাসা মানে শুধু শারীরিক আকর্ষণ আর অধিকারবোধ নয় লুসিয়া, ভালোবাসা মানে সততা। তুমি আমাকে ভালোবেসেছো তোমার স্বার্থে, তোমার একঘেয়েমি কাটাতে। আর আমি বোকার মতো বিশ্বাস করে গেছি যে তুমি আমার পাশে আছো। ফারহান লম্বা একটা শ্বাস নিল, তার বুকটা অপমানে ফুলে উঠছে। সে পার্কের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। আজ তানভি মেক্সিকো চলে গেছে, যে জমপুরি থেকেও একবার ফিরে এসেছে, সেখানে ওকে নিয়ে যাওয়া হলো। আর তুমি এখন আমার সাথে এই পার্কে রোম্যান্স করতে এসেছো। ধিক্কার জানাই তোমার এই ভালোবাসাকে। ফারহানের চোখের মনি রাগে জ্বলছে। সে লুসিয়ার থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে গর্জে উঠল, তোমার দুই ভাই মিলে আমার বোনের জীবনটাকে পিষ্ট করে দিচ্ছে লুসিয়া। জাভিয়ান আর ওই মেলস্ট্রম, ওরা জমদূতের মতো তানবির সাথে জড়িয়ে আছে। তুমি কি ভেবেছো আমি সারা জীবন এভাবে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকবো? আমার রক্ত কি এতটাই হিম হয়ে গেছে? লুসিয়া ঘাসের ওপর দাঁড়িয়ে নিজের জামার কোনাটা শক্ত করে চেপে ধরল। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলো। তার গলার স্বরে তখন এক অদ্ভুত অসহায়ত্ব। ফারহান, তুমি ভুল বুঝছো। জাভিব্র তানবিকে জানের চেয়েও বেশি ভালোবাসে। ভাইয়ার হাত থেকে জাভিব্র তানবিকে উদ্ধার করে এনেছে। জাভিব্র না থাকলে আজ হয়তো তানবিকে আর খুঁজে পাওয়া যেত না। লুসিয়া আরতি নিয়ে বলল, উদ্ধার করে এনেছে? ফারহান একটা তাচ্ছিলের হাসি হাসল। না হয় মানলাম জাভিয়ান ওকে ফিরিয়ে এনেছে, কিন্তু ওই মেলস্ট্রম, সে তো এখন আমার বোনের পিছে শিকারি নেকড়ের মতো পড়ে আছে। জাভিয়ান কি পেরেছে তাকে থামাতে? পারেনি। আমি আর কোনো ঝুঁকি নেব না লুসিয়া। আমি আমার বোনকে নিজের কাছে ফিরিয়ে আনবই। ফারহানের জেদ দেখে লুসিয়া আঁতকে উঠল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে ফারহানের হাত চেপে ধরল। এই ভুল করো না ফারহান। তানভি জাভিব্রোর কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। মেক্সিকোর ওই দুর্ভেদ্য প্রাসাদে ওকে স্পর্শ করার সাহস মেলস্ট্রমেরও নেই। কেমন নিরাপদ তা তো আমি হাড়ে মাসেই দেখতে পাচ্ছি। ফারহান এক ঝটকায় লুসিয়ার হাত সরিয়ে দিল। ওই মেলস্ট্রম এখন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ সে আমার বোনের ক্ষতি করতে চায়, তাকে ছিনিয়ে নিতে চায়। জাভিয়ান যদি তাকে আটকাতেই পারত, তবে সে বাংলাদেশে আসার সাহস পেত না। আমি কোন ভরসায় মেক্সিকোতে আমার বোনকে ওই আগুনের কুণ্ডুলিতে রেখে আসব? লুসিয়া এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে জমে থাকা সত্যিগুলো আগ্নেয়গিরি লাভার মতো বেরিয়ে এলো। সে ফারহানের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক নিষ্ঠুর সত্য উচ্চারণ করল, তুমি নিরাপত্তা দিতে চাও ফারহান? তোমার কাছেও তোমার বোন নিরাপদ নয়, আর সেটার প্রমাণ আগেও পেয়েছো। তানভীর জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি চোখের জল, সবকিছু শুরু হয়েছে তোমার জন্য। তোমার ওই অন্ধকার জগতের শত্রুতার কারণেই প্রথম বিপদটা ওর জীবনে এসেছিল। আজ বড় বড় কথা বলছো, কিন্তু ওকে বিপদের মুখে ঠেলে দেওয়ার কারিগর তো তুমি নিজেই। লুসিয়ার এই মোক্ষম আঘাতে ফারহান যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তার চোল শক্ত হয়ে এলো, আর হৃৎপিণ্ডটা অপমানে ছিঁড়ে যেতে চাইল। লুসিয়া যা বলছে তা মিথ্যে নয়। ফারহানের নিজের ছায়ারই তানবীর জীবন বিষিয়ে দিয়েছে। গুলশানের সেই নীরব পার্কের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ফারহানের মুখটা এখন এক নিষ্ঠুর খুনির মতো দেখাচ্ছে। লুসিয়ার দিকে তাকে সে ঘৃণার স্বরে বলল, শোনো লুসিয়া, আমার ভুল ছিল, সেটা আমি মানলাম। কিন্তু তোমার ওই জানোয়ার ভাই মেলস্ট্রমকে বলে দিও আমার বোনের দিকে যেন আর দ্বিতীয়বার নজর না দেয়। ওর সাহস হয় কী করে একজনের বিবাহিত স্ত্রীর দিকে হাত বাড়ানোর? লুসি আবার তেড়ে এলো। তার মেক্সিকোর রক্ত অপমান টকবক করে ফুটছে। সে তর্জনী উঁচিয়ে চিৎকার করে উঠল, বা আমি বললেই তোমার ভাই শুনে ফেলবে? আমার ভাইয়াও তো তোমাকেও বলেছিল আমার ধারে কাছে না ঘেঁষতে। তুমি কি শুনেছ? শোনোনি তো, তবে মেলস্ট্রম কেন শুনবে? আমার বিষয় আলাদা। ফারহান দাঁতে দাঁত চেপে জবাব দিল,
কিন্তু আমার বোন এখন বিবাহিত, জাভিয়ানের সাথে ওর ঘর সংসার, সেখানে মেইলস্টোম কেন ভাগ বসাতে চাই? সে কেন আরেকজনের ঘর ভাঙতে চাই? দেখো ফারহান, এর মধ্যে আমাকে কেন টানছো? আমার দোষটা কোথায়? লুসিয়া প্রায় কাঁদতে কাঁদতে বলল। তোমার দোষ? ফারহানের কণ্ঠে এবার তীব্র বিষ ঝরে পড়ল। তোমার দোষ এটাই যে আমার বোনের চরম শত্রুর রক্ত তোমার শরীরে বইছে। ওই জানোয়ার মেইলস্ট্রম তোমার ভাই, আর ওর সম্বন্ধে আমি সব জানি। ও কতটা জঘন্য হতে পারে সেটা দেখার পর আমি এখন বুঝতে পারছি ওর বোন আসলে কেমন হতে পারে। লুসিয়া স্তব্ধ হয়ে গেল, তার চোখের জল শুকিয়ে সেখানে আগুনের ফুলকি দেখা দিল। কি বোঝাতে চাইছো তুমি? বোঝাতে চাইছি যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। ফারহান এক পায়ে এগিয়ে এলো, তার ছায়াটা লুসিয়ার ওপর দানবের মতো জেঁকে বসলো। তবে ফারহান রহমান নিজের ভুল শুধরে নিতে জানে। আমার বোন যখন জমে মানুষে লড়াই করছিল, যখন ও এত বড় বিপদে ছিল, তুমি তখন দিব্যি আমার পিছু পিছু ঘুরে বেরিয়েছ। আমার সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছিলে। তুমি জানতেও মেলস্টোমের নরকে পড়ছে, অথচ তুমি আমার সাথে রোম্যান্স করতে ব্যস্ত ছিলে। এতেই তো বোঝা যায় মেলস্টোমের রক্ত কতটা জঘন্য আর স্বার্থপর হতে পারে। লুসিয়া এবার আর নিজেকে সামলাতে পারল না, সে সজোরে ফারহানের বুকে এক ধাক্কা দিল। তার আর্তনাদ পার্কের নিস্তব্ধতা চিরে দিল। জাস্ট স্টপ ফারহান, তুমি আমাকে এভাবে অপমান করছো। আরে তোমার বোন কি খুব সাধু নাকি? ওর জন্যই আজ আমার দুই ভাইয়ের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। ওই একটা মেয়ের জন্য আমার দুই ভাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। আমার দুই ভাইয়ের মধ্যে যে চরম শত্রুতা, তার মূল কারণই হলো তোমার ওই বোন তানবি। আমার পরিবারের সুখ শান্তি নষ্ট করার জন্য ওই দায়ী। ফারহান স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। লুসিয়া আজ তার পরিবারের ওপর আক্রমণ করেছে। পার্কের সেই রাত আর রোমান্টিক রইল না, তা হয়ে উঠল এক রণক্ষেত্র। একদিকে ভাইয়ের প্রতি টান, অন্যদিকে বোনের প্রতি অসীম ভালোবাসা। মাঝখানে পড়ে পিষ্ট হয়ে গেল তাদের কয়েকদিনের সেই ঠুনকো প্রেমের সম্পর্ক। গুলশানের সেই অন্ধকার পার্কটি আজ এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। লুসিয়ার মেক্সিকান রক্ত তখন অপমানে ফুটছে। সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, শোনো ফারহান, এই জন্যই প্রথম থেকে আমি ওই তানবিকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিতে পারিনি। ও মোটেও অতটা ভালো নয় যতটা দেখায়। ওর কারণেই আজ আমার দুই ভাইয়ের মধ্যে এই রক্তক্ষয়ী শত্রুতা। চোখের সামনে নিজের পরিবার শেষ হয়ে যেতে দেখেছি আমি স্রেফ ওই একটা মেয়ের জন্য। লুসিয়ার কথা শেষ হওয়ার আগেই ফারহান বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লুসিয়ার দুই বাহু খামচে ধরল। তার আঙুলের চাপে লুসিয়া যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ফারহান দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল, খবরদার লুসিয়া, আমার বোনের নামে আর একটাও বাজে কথা বললে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। তুমি আমার বোন সম্বন্ধে কি জানো? ও হচ্ছে একটা পবিত্র ফুল। তোমাদের ওই জানোয়ার আর জালেম বংশের মতো ও নয়। ওই অপবিত্র মুখে আমার বোনের নাম আর কোনোদিন নেবে না। তুমি নিজে একটা আস্ত নষ্টা মেয়ে। লুসিয়া স্তব্ধ হয়ে গেল, তার কানে যেন তপ্ত সীসা ঢেলে দেওয়া হয়েছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে ফারহান? আমার সম্বন্ধে তুমি কি জানো? জানতে হবে কেন? সব তো চোখের সামনে দেখতে পেয়েছি। ফারহান এক ঝটকায় লুসিয়াকে দূরে ঠেলে দিল। তুমি মেক্সিকোর কোন ক্লাবে কোনো ছেলের সাথে ঘেঁষেছ? তোমার শরীরে কত পুরুষের ছোঁয়া লেগে আছে? সবটা না জেনেও আমি তোমাকে ভালোবেসে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আলাদা। একদম বাজে কথা বলবে না ফারহান, লুসিয়া চিৎকার করে প্রতিবাদ করল। আমি হয়তো ফ্রি মিক্সিং করতাম, আমার অনেক ছেলে বন্ধু ছিল, তার মানে এই নয় যে আমি নিজের দেহকে সস্তা বানিয়ে ফেলেছি কিংবা হাজারটা ছেলের সাথে শুয়েছি। তুমি আমাকে এত নিচে ভাবলে? ফারহান এবার একটা পৈশাসিক হাসি হাসলো, তার চোখে তখন চরম ঘৃণা। সে তাচ্ছিল্যের স্বরে বলল, সেটা তো কাল রাতেই বুঝেছি লুসিয়া। যে মেয়ে বিয়ের আগে নিজের সবটুকু আমাকে দিয়ে দিতে চায়, যার মধ্যে এত উত্তেজনা, সে কোনো ছেলেকে নিজের দেহ দেয়নি। এটা আমায় বিশ্বাস করতে হবে। তোমার মতো সস্তা মেয়েকে চেনা আমার বাকি নেই। নিস্তব্ধ পার্কে সজোরে একটা শব্দ হলো। লুসিয়া সর্বশক্তি দিয়ে ফারহানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে চিৎকার করে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফারহান রহমান, তুমি আজ তোমার সব লিমিট ক্রস করেছো। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? ফারহান গালটা হাত দিয়ে চেপে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন পাথরের মতো কাঠিন্য। সে বরফ শীতল গলায় বলল, আর কোনোদিন যেন আমার সাথে তোমার দেখা না হয়। আজ থেকে ফারহান রহমান তোমার জন্য মরে গেছে। আর কোনোদিন আমাকে ফোন করার ধৃষ্টতা দেখাবে না।
লুসিয়া তখন অপমানে আর যন্ত্রণায় নীল হয়ে গেছে। সে চোখের জল মুছে শেষবারের মতো ফারহানের দিকে তাকালো। তার কণ্ঠে তখন এক চরম প্রতিজ্ঞা। মরে গেলেও আর কোনোদিনও তোমার সামনে আসবো না ফারহান। আজ আমাদের সব শেষ। আর কোনোদিন আমাদের দেখা হবে না। কথাটা বলেই লুসিয়া পেছন ফিরে দৌড় দিল। তার সেই পিচ রঙের ড্রেসের ওপর জড়ানো চাদরটা বাতাসে উড়ছে। পার্কের গেট পেরিয়ে সে যখন অন্ধকারে মিলিয়ে গেল, ফারহান তখনও একা দাঁড়িয়ে রইল। লুসিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে গুলশানের জনশূন্য রাস্তায় পাগলির মতো হাঁটছে। গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুছবার কোনো তাগিদ নেই তার। ফারহানের প্রতিটি বিষাক্ত শব্দ, নষ্টা মেয়ে সস্তা শরীর, তপ্ত শলার মতো তার মস্তিষ্কে বিদ্ধ করছে। সে জানতো না এক রাতেই ভালোবাসা এইভাবে বীভৎস এক ঘৃণায় রূপ নিতে পারে। রাস্তায় গাড়ির আনাগোনা নেই বললেই চলে। হঠাৎ পেছনের দিক থেকে একটা দানবীয় ট্রাক প্রচণ্ড গতিতে ধেয়ে এলো। ড্রাইভারের উচ্চস্বরে হর্ন কিংবা ব্রেকের ক্যাসক্যাস শব্দ লুসিয়ার কানে পৌঁছালো না। সে তখন ফারহানের ওই শেষ থাপ্পড় আর অপমানের স্মৃতিতে বিভোর। আর মাত্র কয়েক সেকেন্ড ট্রাকটা লুসিয়াকে পিষে দিয়ে চলে যেত। ঠিক সেই মুহূর্তে একটা শক্তিশালী হাত লুসিয়ার কলার চেপে ধরে তাকে সজোরে রাস্তার পাশে টেনে নিল। লুসিয়া সিটকে ফুটপাতে আছড়ে পড়ল। ট্রাকটা একটা কালান্তর বাতাস রেখে শো শো করে বেরিয়ে গেল। লুসিয়া ভয়ে কাঁপতে কাঁপতে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখা যাচ্ছে সেই কুড়ো হাসি আর তীক্ষ্ণ চোখ। মেইলস্টর্ম। মেইলস্টর্ম খুব শান্ত ভঙ্গিতে নিজের জ্যাকেটের ধুলো ঝেড়ে বলল, প্রাইভেট জেট রেডি আছে লুসিয়া, চলো তোমাকে মেক্সিকোতে পৌঁছে দেই। এই আবর্জনা শহরে তোমার আর এক মুহূর্ত থাকার প্রয়োজন নেই। লুসিয়া কোনো মতে উঠে দাঁড়িয়ে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু আমার লাগেজ, ওগুলো তো সব চৌধুরী নিকেতনে, আমাকে ওগুলো নিতে হবে। নেয়ার কোনো দরকার নেই। মেইলস্টর্ম লুসিয়ার কথা মাঝপথেই থামিয়ে দিল। তার কণ্ঠে তখন বরফ শীতল কাঠিন্য। সে এক কদম এগিয়ে এসে লুসিয়ার চিবুকটা শক্ত করে চেপে ধরল। তোমার কি জামা কাপড়ের অভাব? ওইগুলো নেয়ার কোনো দরকার নেই। তোমাকে আমি মেক্সিকোর সবচেয়ে দামি শোরুমে পুরোটা কিনে দেব। লুসিয়ার চোখে তখনও জল টলমল করছে। মেইলস্টর্ম তার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর আর গম্ভীর স্বরে বলল, আমি শুধু একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাই লুসিয়া, তুমি কার বোন সেটা মাথায় রাখবে। তুমি মেইলস্টর্মের রক্ত। তোমার পরিচয় এতটাই উঁচুতে যে এই সাধারণ পথের ছেলেরা তোমার পায়ের নিচে এসে আছড়ে পড়বে। তুমি তাদের জন্য চোখের জল ফেলবে না। আজ থেকে তোমার চোখের এক ফোঁটা জলের দাম হবে এক একটা মানুষের প্রাণ। লুসিয়া মেইলস্টর্মের চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। সে বুঝতে পারল ফারহানের দেওয়া অপমানের ক্ষত হয়তো কোনোদিন শুকাবে না, কিন্তু মেইলস্টর্ম তাকে যে পথে নিয়ে যাচ্ছে সেখানে ফেরার কোনো রাস্তা নেই। মেইলস্টর্ম লুসিয়াকে ইশারায় তার কালো এসইউভি গাড়িতে উঠতে বলল। গাড়িটা যখন স্টার্ট দিল, লুসিয়া জানালার কাছ দিয়ে শেষবারের মতো ঢাকার রাতের আকাশটা দেখল। ফারহান রেহমানের জন্য রাখা শেষ মায়াটা সে সেখানে বিসর্জন দিল। মেক্সিকোর উত্তপ্ত বাতাস আর ল্যাভেন্ডারের সুবাসে ঘেরা ভিলা অ্যাসপেরেঞ্জার বিশাল গেটটা যখন স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল, তানভীর বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। দীর্ঘযাত্রা আর জেটের ভেতরে জাভিয়ানের সেই শ্বাসরুদ্ধকর ভালোবাসার রেশ এখনও তার শরীরে লেগে আছে। কিন্তু ভিলার পাথুরে দেওয়াল আর সশস্ত্র পাহারাদারদের দেখে তার মনে হলো সে আবার সেই সোনার খাঁচায় বন্দি হতে চলেছে। জাভিয়ান গাড়ি থেকে নেমে তানভীর কপালে একটা আলতো চুমু দিয়ে তার হাতটা শক্ত করে ধরল। তার চোখে সেই রোমান্টিক ভাবটা মুহূর্তে উধাও হয়ে সেখানে এক পৈশাসিক কাঠিন্য ফিরে এসেছে। সে নিচু স্বরে বলল, জিনিয়া, ভেতরে যাও। বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজ রাতটা সাবধানে থেকো। আমি কাজ শেষ করে যত দ্রুত সম্ভব ফিরব। তানভি কিছু বলতে চাইল, কিন্তু জাভিয়ানের চোখের ওই বরফ শীতল চাহনি দেখে সে চুপ হয়ে গেল। সে দেখল ভিলার বাইরে একটা কালো ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, যার সামনের সিটে বসে আছে জাভিয়ানের বিশ্বস্ত ডান হাত রাইহান। জাভিয়ান দ্রুত পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠল। রাইহান আয়নায় জাভিয়ানের মুখটা দেখে নিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়িটা ধুলো উড়িয়ে যখন বেরিয়ে গেল, তানভি শুধু গেটের আড়ালে দাঁড়িয়ে সেই মিলিয়ে যাওয়ার ধোঁয়া দেখল।